ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো বেট্রল ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি। প্রথমে কবিতাটি একবার পড়ে নেওয়া যাক। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো? কে আবার গড়ে তুলল এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজান্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডেরিক। কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এই কবিতাটি পড়বার আগে আমাদের কতগুলো বিষয় জেনে নিতে হবে। যেমন কবিতাটির প্রথম লাইনে রয়েছে থিবসের কথা, রয়েছে ব্যাবিলনের কথা, রয়েছে চীনের প্রাচীরের কথা। এগুলো আমরা একটু অল্প অল্প করে জেনে নিই, তাহলে পড়ার ভিতর ঢুকতে আমাদের সুবিধে হবে। প্রথমেই প্রাচীন মিশরীয় সভ্যতার যে থিবস নগরী, সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। খ্রিস্টপূর্ব 3200 থেকে এই নগরীর পত্তন হয় নীল নদের তীরে। সেই সময় শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্যের চূড়ান্ত নিদর্শন এই নগরীতেই দেখা গিয়েছিল। থিবসের 7টি দরজা হল প্রোক্টিরেস, ইলেকট্রন, নিয়েস্টেক, প্যালেস অনজিস, নর্দান, হোমোলেড, রুইন। প্রাচীন মিশরীয় সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী থিবস। কবিতার 3 নম্বর লাইনে রয়েছে ব্যাবিলনের কথা। ব্যাবিলন সম্পর্কে 2-4 কথা আমরা জানি। প্রাচীন মেসোপটেমিয়ায় ব্যাবিলন ব্যাবিলনিয়ার রাজধানী হল ব্যাবিলন। খ্রিস্টপূর্ব 1800 থেকে 16 শতকে ইউফ্রেটিস নদীর ধারে এটি অবস্থিত ছিল। রাজা হামুরাবির সময় অত্যন্ত সমৃদ্ধশালী নগরে পরিণত হয়। সম্রাট
নেবুকাদনেজার তার সম্রাজ্ঞীর জন্য এখানে একটি ঝুলন্ত বাগান বানিয়েছিলেন। আনুমানিক 4000 শ্রমিক মিলে এই বাগানটি তৈরি করেছিল। পারস্য সম্রাটের আক্রমণে ব্যাবিলন ধ্বংসস্তূপে পরিণত হয়। এবার আমরা দেখে নিই এ সংক্রান্ত একটি ভিডিও। Babylon. 4,000 years of Mesopotamia's rich cultural heritage. Ancient city of King Nebuchadnezzar, capital of one of the earliest cradles of civilization and birthplace of writing and literature. Today, following years of neglect and conflict, Babylon hardly evokes the same image of splendor. Visitors enter through a replica of the famous Ishtar Gate. The original was carried off in the early 20th century by European archaeologists and is now on display in Berlin. So what are we seeing right there that looks old? This is the inner walls. That's original. Original. Iraqi archaeologist Hadi Musa shows us an area some believe is the site of the mythical Hanging Gardens, one of the 7 wonders of the ancient world. Babylon today not only offers lessons of civilization's past, but also tidbits of insight into its more recent turbulent history. We meet Hussein Sahib, one of the guards here. He clearly remembers the first day in 2003 that American tanks lumbered into view, showing us where they stopped and set up a base. They occupied Babylon. They wouldn't let anyone in, he recalls. And we're told that this concertina wire left by the military is now supposed to prevent visitors from climbing all over the 2.5 millennia old Lion of Babylon, the symbol of Iraq. Excavations under the reign of Saddam Hussein left much to be desired. A lot of what you see is a cheap brick replica of what Babylon should have looked like in 600 BC. This here is all that is left of the original structure. Everything else has been rebuilt, much of it during a massive restoration project that took place in the 80s. And during the course of that, Saddam Hussein had bricks put into the walls, like this one here. Effectively, it was his way of trying to immortalize himself. They're thanking him, the writing here is thanking him. And it's very much what kings millennia beforehand used to do when they were rebuilding this historic city. Musa says conservation work done during the Saddam Hussein era might have made things worse. And Saddam actually built things on top of the site, like this lavish palace towering above Babylon. The former dictator's face remains engraved on its walls. There are no plans to remove it. It might have been a dark era for Iraq, but it's still a part of history. The Americans left their mark here too. This is one of the palaces that the U.S. military moved into immediately when they entered this area, and clearly they did a bit of their own modifications to the design, and this is one of the things that they set up, a basketball hoop that is still here. Okay. The views from the palace are spectacular. The ruins actually extend as far as the eye can see. Under the palm groves and small villages are ancient temples, buried historical treasures. But also on the horizon, development that may threaten those treasures, like local residents encroaching on the ruins, or an oil pipeline running underground, close to that mound in the distance. The oil pipeline cuts through the eastern part of the city, Hussein al-Ammari explains. It goes through the outer wall of Babylon. Babylon is hardly ready for visitors, but there are a handful here, scrambling through the unprotected fragile ruins and the palace. For many Iraqis, entering Saddam's palaces, once utterly off limits, is still a novelty. এরপর আমরা জেনে নেব লিমা সম্পর্কে।
লিমা হলো দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী। বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র ছিল এটি। অত্যন্ত সমৃদ্ধশালী একটি নগর রাষ্ট্র। ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে স্পেনীয়রা 16 শতাব্দীতে এটি দখল করে। পাহাড় ও মরুভূমিতে ঘেরা লিমার ভৌগোলিক সৌন্দর্য অতুলনীয়। চীনের প্রাচীর। দেশকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবার জন্য সম্রাট কিং সি হুয়াং তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন। এটি আসলে একাধিক প্রাচীরের সমষ্টি। 5 থেকে 8 মিটার উচ্চতা বিশিষ্ট পাঁচিলটি সাংহাই শহর থেকে লোপলেক পর্যন্ত প্রায় 6500 কিলোমিটার পথ বিস্তৃত। পাঁচিলটি পরবর্তীকালে ভেঙে পড়লে এটিকে মিং বংশের সম্রাটেরা পুনর্গঠিত করবার চেষ্টা করেছিলেন। এবার আমরা আলোচনা করব রোমকে নিয়ে। ভূমধ্যসাগরের তীরে টিবার নদীর উপকূলবর্তী শহর হলো রোম। ইটালির মধ্যস্থলে এটি অবস্থিত। 7টি পাহাড় দিয়ে ঘেরা। স্থাপত্য ও গির্জার সৌন্দর্যে রোম অতুলনীয়। এবার দেখে নিই একটি ভিডিও, প্রাচীন নগরী রোম। The story of ancient Rome is a story of evolution, of how a civilization's ability to adapt and dominate for over 1,000 years. Rome began as a small village on central Italy's Tiber River. In the coming centuries, it grew into an empire that stretched from the North Atlantic all the way to the Persian Gulf. Displayed a political, military, and cultural prowess that enabled it to become a superpower and helped shape what would become known as Western civilization. The lifespan of ancient Rome can be divided into 3 major periods: the regal, the republican, and the imperial. During the regal period, Rome was monarchical and ruled by a succession of about 7 kings. Rome's first king, according to legend, was a man named Romulus. He and his twin brother Remus are said to have founded Rome in 753 BC. In 509 BC, Rome adopted a republican system of governance in which the state was primarily ruled by 2 annually elected representatives called praetors, who were later called consuls. One of them became a famous general and dictator, Julius Caesar. The imperial period followed. It was characterized by the rise of the Roman Empire and notorious leaders such as Octavian, Rome's first emperor, who ushered in an era of peace, and Nero, who, some scholars believe, was Rome's cruelest emperor. Rome's focus and pride in its military was vital to the civilization's growth, and this ethos was evident as early as the regal period, when Rome was only a small village. Still, Rome slowly conquered and annexed neighboring peoples. This slow and steady expansion eventually led to the Romans' domination of the Italian peninsula and the entire Mediterranean Sea, where they conquered the Greeks, Egyptians, and Carthaginians. Military conquests would later help Rome conquer lands as far away as Britain and Iraq. This massive scale and growing populace necessitated advancements in Roman engineering. Aqueducts were constructed, which increased the public's access to water, helped improve public health, and paved the way for Rome's famed bathhouses. A 50,000-mile-long road system was built as well. While made originally for the military, it facilitated the movement of people and ideas throughout the empire. This transmission of ideas and increased contact with diverse cultures also enabled other aspects of Roman culture to evolve. A key to Rome's success and longevity was the empire's inclusion of cultures from the lands they conquered.
From the nearby land of Latium, Rome acquired the Latin language, which became the empire's official language and the ancestor to Europe's Romance languages. Romans also adopted cultural aspects from the ancient state of Etruria, including their religion, alphabet, and the spectacle of gladiator combat. However, no other civilization influenced the Romans as much as the ancient Greeks. Their influence is probably most apparent in Rome's art and architecture. Upper-class Romans commissioned paintings and sculptures to imitate Greek art. Greek architectural styles, such as columns, were implemented in Roman structures, such as the Pantheon and Colosseum. এরপরে আমরা বলবো এই কবিতার সপ্তম লাইনের কথা। এখানে লেখা আছে, কাদের জয় করল সিজার। সিজার অর্থাৎ জুলিয়াস সিজার। তিনি হচ্ছেন বিখ্যাত রোমান সম্রাট। তার আমলে রোম এক সুবিশাল সাম্রাজ্যে পরিণত হয় এবং তিনি ছিলেন একজন একনায়ক। রোমের প্রশাসনিক চরিত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল তার সময় থেকেই। গণতন্ত্র থেকে এটি একটি একনায়কতন্ত্র সাম্রাজ্যে পরিণত হয়। খ্রিস্টপূর্বাব্দ 47 থেকে 46 পর্যন্ত প্রায় 10 বছর দায়িত্বে ছিলেন তিনি। এবার আমরা বলবো বাইজেন্টিয়ামের কথা। 650 খ্রিস্টপূর্বাব্দ থেকে গড়ে ওঠা গ্রিকভাষী রোমানদের এক বৈভবপূর্ণ সভ্যতার নাম বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম তার স্থাপত্য, শিল্পকলা ও প্রাসাদের জাঁকজমকের কারণে জগৎবিখ্যাত ছিল। এই সভ্যতা ছিল বাণিজ্য সমৃদ্ধ। পরবর্তীকালে সেপ্টিসিমিয়াস সেভেরাসের আমলে এই সভ্যতা আরও সমৃদ্ধি লাভ করে। প্রথম কনস্ট্যান্টাইনের আমলে বাইজেন্টিয়াম রাজার আবাস হয়ে উঠেছিল। এবার আমরা জানব অ্যাটলান্টিসের কথা। অ্যাটলান্টিস হল পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এর প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 360 অব্দে প্লেটোর ডায়ালগ টাইমাউস অ্যান্ড ক্রিটিয়াসে। প্লেটোর মতে প্রায় 9000 বছর আগে অ্যাটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ, যা এর নৌ সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল। কিন্তু এথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর একদিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। এবার আমরা জানব মহান যোদ্ধা আলেকজান্ডার সম্পর্কে। ম্যাসিডোনিয়ার গ্রিক রাজা ছিলেন আলেকজান্ডার। প্রথম জীবনে 16 বছর বয়স পর্যন্ত আলেকজান্ডার দার্শনিক অ্যারিস্টটলের কাছে শিক্ষা লাভ করেন। 336 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ফিলিপকে হত্যা করা হলে আলেকজান্ডার পিতার স্থলাভিষিক্ত হন। তিনি পিতার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পারস্য অভিমুখে সেনাবাহিনী পরিচালনা করেন। 334 খ্রিস্টপূর্বাব্দে তিনি পারস্য আক্রমণ করেন, আনাতোলিয়া শাসন করেন এবং পরবর্তী 10 বছর ব্যাপী পরপর সামরিক অভিযান পরিচালনা করেন। এর ফলে ইসাস ও গগামিলা প্রভৃতি স্থানে অনুষ্ঠিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলশ্রুতি হিসেবে পারস্যের শক্তি বিনষ্ট হলে তার সাম্রাজ্য আড্রিয়াটিক সমুদ্র থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত হয়। পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানোর জন্য তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত অভিযান শুরু করেন, কিন্তু তার সেনাবাহিনী ফিরে যেতে বাধ্য হন। 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহরে তার মৃত্যু হয়। এবার আমরা আলোচনা করব স্প্যানিশ আর্মাডা নিয়ে। স্প্যানিশ আর্মাডা হলো মধ্য শতকের রাজকীয় স্পেনের নৌবাহিনীর একটি জাহাজ বহর। একে বলা হতো সবচেয়ে বড় ও সৌভাগ্যের নৌজাহাজ বহর। এই বহরে 22টি যুদ্ধজাহাজ, অস্ত্রসজ্জিত 108টি বাণিজ্যিক জাহাজ ছিল। এই বহরে স্পেন ছাড়াও
পর্তুগালের সমরজাহাজও ছিল। 1585 সাল থেকে 1604 সাল পর্যন্ত চলমান অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে 1588 সালের তৎকালীন নেদারল্যান্ডস উপকূলের গ্রেভলাইন রণক্ষেত্রে এটি ধ্বংস হয়। এক পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, তৎকালীন ইউনাইটেড প্রভিন্স, এবং অপর পক্ষে ছিল স্পেন ও পর্তুগাল। এবার আমরা পড়ব প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক সম্পর্কে। তিনি ছিলেন প্রুশিয়ার রাজা 1740 থেকে 1786 খ্রিস্টাব্দ পর্যন্ত। অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধ এবং 7 বছরের যুদ্ধে জয় লাভ হয়েছিল তার, এবং প্রুশিয়ায় সামরিক প্রতিষ্ঠা তিনি লাভ করেছিলেন। তার রাজত্বকালে সর্বাধিক উল্লেখযোগ্য কৃতিত্ব তার সামরিক জয়লাভের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল না। তিনি প্রুশিয়ার সৈন্যদের পুনর্গঠন করেছিলেন, শিল্পকর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, প্রিসিয়াতে জ্ঞানদান তার একটি উল্লেখযোগ্য অবদান। তিনি যুদ্ধের শিল্পের তুলনায় সঙ্গীত দর্শনে অনেক বেশি আগ্রহী ছিলেন। এই হলো মোটামুটি আমাদের কবিতার তথ্য নিয়ে আলোচনা। এর পরের ভিডিওতে আমরা কবিতার প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করব। এই পর্যন্ত আজ থাক। তাহলে আমরা আলোচনা করলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতার তথ্যগুলি নিয়ে।